নমস্কার শ্রোতা বন্ধুরা, অডিও স্টোরি এক্সপ্রেসের আজকের নিবেদন ছোটদের আরব্য রজনীর কাহিনী থেকে সিন্দবাদ নাবিকের কাহিনী। গল্প পাঠে অনন্যা এবং সমগ্র পরিচালনায় টিম অডিও স্টোরি এক্সপ্রেস। শুরু হচ্ছে সিন্দবাদ নাবিকের কাহিনী। তখন খলিফা হারুন উল রানীদের রাজত্বকাল। বাগদাদ নগরে হিন্দবাদ নামে এক গরিব মুটে বাস করত। একদিন দুপুরে একটি ভারী মোট বয়ে সে অত্যন্ত পরিশ্রমে অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফিরে এলে ধুঁকতে ধুঁকতে সে একটা প্রকাণ্ড বাড়ি দেখে। তারই ছায়ায় বসে বিশ্রাম করতে লাগলো। কিছুক্ষণ বসে থাকার পর সে লক্ষ্য করল ওই বাড়ির ভেতর থেকেই নানা রকমের সুগন্ধ বের হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তার সঙ্গে সুমিষ্ট গান বাজনার শব্দে বাড়িখানি মুখর হয়ে উঠেছে। কৌতূহলের বশেই হিন্দবাদ সদর দরজা দিয়ে উঁকি মেরে দেখল। বাড়িটি খুব সুন্দর, শ্বেত পাথরের তৈরি বড় বড় ঘর, তাতে নানা রং বেরঙের পাথরের কারুকার্য করা। অজস্র ফোয়ারা থেকে নানা রঙের জল পড়ছে। সব দেখে শুনে হিন্দবাদ একেবারে অবাক। সে প্রহরীকে জিজ্ঞাসা করল, আচ্ছা, এই বাড়িখানার মালিকের নাম কি? প্রহরী অবাক হয়ে প্রশ্ন করল, তুমি বাগদাদ শহরে কতদিন আছো? হিন্দবাদ বলল, প্রায় সারা জীবনটাই তো আমার এখানেই কাটলো। প্রহরী বলল, আশ্চর্য, অথচ তুমি বিখ্যাত নাবিক সিন্দবাদের নাম শোনোনি? বাড়ি তার। হিন্দবাদ লোকমুখে সিন্দবাদের নাবিকের বিপুল ধন ঐশ্বর্যের কথা শুনেছিল। এখন স্বচক্ষে তা দেখে কপালে করাঘাত করে বলল, আল্লাহর দুনিয়ায় কি বিচার নেই? আমি হিন্দবাদ আর এই নাবিক সিন্দবাদ, দুজনের নাম প্রায় একই, অবস্থার এমন আকাশ পাতাল ফারাক কেন? আমি সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেও পেটের ভাত জোগাড় করতে পারি না, আর ইনি অগাধ সম্পত্তির ওপর বসে খোলামখচির মতো টাকা ওড়াচ্ছেন। হিন্দবাদ এইরূপ দুঃখ করছে এমন সময় এক ভৃত্য এসে বলল, ওহে বাপু, আমাদের মনিব তোমায় ডাকছেন, একবার আমার সঙ্গে এসো তো। এই কথা শুনে হিন্দবাদের প্রাণ ভয় কেঁপে উঠল। কি সর্বনাশ! সিন্দবাদ তার কথা শুনে ফেলেছেন। আর উপায় নেই, এইবার শাস্তি নিশ্চিত। যাবে কি যাবে না সেই ভেবেই সে ইতস্তত করছিল। এমন সময় ভৃত্য বলল, ভয় কি দোস্ত, আমাদের মনিব অতি ভদ্র ও অমায়িক লোক, ভয়ের কোনো কারণই নেই। ভিতরে গিয়ে হিন্দবাদ দেখল একটি ফরাসের ওপর 4-5 জন সম্ভ্রান্ত লোক বসে খাবার খাচ্ছেন। প্রধান আসনে যিনি বসে আছেন তিনি একজন বৃদ্ধ। তার দাড়ি, গোঁফ, চুল সব একেবারে সাদা হয়ে গেছে। হিন্দবাদ বুঝতে পারল যে ইনি সেই প্রসিদ্ধ সিন্দবাদ নাবিক। সিন্দবাদ বললেন, কোনো ভয় নেই তোমার, এখানে বসে খাওয়া দাওয়া করে শান্ত হও। খাওয়া দাওয়ার পর সিন্দবাদ হেসে বললেন, তোমার নামটা তো বেশ, আমার নামের সঙ্গে অনেক সাদৃশ্য আছে। তো বেশ, এই কিছুক্ষণ আগে যা বলছিলে তা আবার বলো তো, আমার শুনতে ইচ্ছা হচ্ছে। ভয় কাঁপতে কাঁপতে হিন্দবাদ বলল, জনাব, দুপুর রোদে মোট বই মাথা ঠিক ছিল না, তাই কি বলতে কি বলে ফেলেছি। সিন্দবাদ অভয় দিয়ে বললেন, আরে না না, এজন্য আমি তোমার কোনো দোষ দিচ্ছি না। তোমার অবস্থায় পড়লে অনেকের মুখ দিয়েই এই রকম কথা বের হয়, এটাই স্বাভাবিক। কিন্তু দোস্ত, তুমি বড়ই ভুল করেছো।
এই বিপুল ধনরাশি সহজে আমি উপার্জন করিনি, প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমাকে। তার গল্পই আজ তোমাকে আমি শোনাবো। এই বলেই সিনবাদ তার বাণিজ্য যাত্রার কাহিনী বলতে আরম্ভ করলেন। সিনবাদ বললেন, বাগদাদ বিখ্যাত ধনী আব্দুর রশিদের আমি একমাত্র সন্তান ছিলাম। বাবার মৃত্যুর পর সেই বিপুল সম্পত্তি আমার হাতে এসে পড়ল। তখন আমার বয়স অল্প, এই অবস্থায় যা হয়ে থাকে তাই হলো। যৌবনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে মত্ত হয়ে গেলাম। অল্প দিনের মধ্যেই সম্পত্তির প্রায় অর্ধেক উড়ে গেল। তখন হঠাৎ আমার চেতনা হলো। বাকি অর্ধেক বিক্রি করলাম এবং নানা রকমের জিনিসপত্র কিনে কয়েকজন বণিকের সঙ্গে একটি জাহাজে করে সমুদ্র যাত্রা করলাম। কিছুদিন পরে আমাদের জাহাজ একটি দ্বীপের কাছে এসে থামলো। আমরা সকলে নেমে রান্নার জোগাড়ে গেলাম। হঠাৎ দেখি দ্বীপটা ভীষণ জোরে কেঁপে উঠল। সকলে তো অবাক হলাম। এটা দ্বীপ নয়, এটা বিরাট এক তিমি মাছ। সকলে তখন তাড়াতাড়ি যে যার মতো জাহাজে উঠে পড়ল, কিন্তু আমি উঠবার আগেই তিমি মাছটা ডুবে গেল। আমি তখন এক টুকরো কাঠ ধরে ভেসে চললাম। ক্রমে এক দ্বীপের উপকূলে গিয়ে ঠেকলাম। তখন প্রখর রোদে চারিদিক ভরে উঠেছে। আমি তীরে উঠে ভিতরের দিকে এগিয়ে গেলাম এবং গাছের ফল আর নদীর জল খেয়ে ক্ষুধা তৃষ্ণা দূর করলাম। পরদিন একটা পাহাড়ের দিকে এগিয়ে যেতেই দেখি একটা সুন্দর মাদি ঘোড়া গাছের সঙ্গে বাঁধা রয়েছে, কিন্তু তার কাছে কোনো লোকজন নেই। আমি সেই দিকে এগিয়ে যাওয়া মাত্রই পাহাড়ের দিক থেকে চাপা শব্দ ভেসে এলো। কে কে তুমি, সরে এসো। অবাক হয়ে ফিরে চাইতেই দেখি পাহাড়ের নিচে একটা গুহার কাছে একজন লোক বের হয়ে আমার দিকে আসছে। লোকটি আমার কাছে এসে পরিচয় জিজ্ঞাসা করলো। আমি পরিচয় দিলে সে আমার হাত ধরে সেই পাহাড়ের একটা গুহায় নিয়ে গেল। দেখলাম সেখানে তার মতো আরো কয়েকজন লোক বসে আছে। তাদের জিজ্ঞাসা করে জানলাম তারা এখানকার সুলতান সিরাজের সহিস। প্রত্যেক বছর একবার করে সুলতানের ঘটকি নিয়ে আসেন এখানে, সিন্ধু ঘটকের দ্বারা তার গর্ভ সঞ্চারের জন্য। গর্ভ সঞ্চার হলেই তারা আবার স্বস্থানে ফিরে যান। সেদিন তাদের সঙ্গেই সেখানেই বিশ্রাম করলাম। পরদিন ঘটকি সহ তাদের সঙ্গে রাজধানীতে চললাম। সুলতান সিরাজ আমার পরিচয় পেয়ে খুব খুশি হলেন। মহা সমারোহে তার প্রাসাদের এক অংশে আমার থাকার ব্যবস্থা করে দিলেন। সেখানে বেশ আমার দিন কাটতে লাগলো। একদিন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, দেখি একখানা জাহাজ এসে নোঙর করলো। তা থেকে সব মালপত্র নামানো হচ্ছে। দেখে কয়েকটি বোঝার ওপর আমার নাম লেখা। ভালো করে জাহাজটির দিকে দেখতেই আমার মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। ঠিকই এই জাহাজে করেই আমি সমুদ্র যাত্রা করেছিলাম। এমন সময় জাহাজের কাপ্তেন বাইরে এসে দাঁড়ালেন। তাকে দেখেই আমি চিনতে পারলাম এবং সামনে গিয়ে নিজ পরিচয় দিলাম। আমাকে দেখে কাপ্তেন খুব খুশি হলেন এবং আমার সমস্ত জিনিসপত্র আমাকে পরদিন বুঝিয়ে দিলেন। আমার জিনিসগুলোর মধ্যে কতগুলো মূল্যবান জিনিস নিয়ে আমি সুলতানকে উপহার দিলাম এবং হারানো জিনিসগুলো ফিরে পাবার কথা জানিয়ে দেশে যাবার অনুমতি প্রার্থনা করলাম। যাবার সময় সুলতান প্রচুর ধনরত্ন আমাকে উপহার হিসেবে দিলেন। মহা আনন্দে আমি জাহাজে উঠে দেশে ফিরলাম।
গল্পটি শেষ করে সিনবাদ বললেন, আজ আমার প্রথম বাণিজ্য যাত্রার গল্প বললাম। কাল আবার সকালে দয়া করে আসবেন, আমি আমার দ্বিতীয় বাণিজ্য যাত্রার কথা শোনাবো। তারপর তিনি হিন্দবাদকে 100 মোহর দিয়ে বললেন, দোস্ত, কাল আবার এসো। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের গল্পে।